আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশ এবং প্রবাসী যারা আছেন, যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আমি ড্রাইভে বের হয়েছি মূলত, তবে আজকে একটা বিশেষ কাজে বের হয়েছি। আজকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ইতিপূর্বে আপনারা সর্বশেষ ভিডিওতে দেখেছিলেন যে পাঠাওয়ার একটা বিশেষ অফার ছিল, যারা মূলত রাইডগুলো গ্রহণ করে থাকেন বা যাত্রীদের জন্য যে 50% ডিসকাউন্টের একটি বিশেষ অফার। তো সেটা তো আলোচনা করেছি। তবে আজকের টপিকটা হচ্ছে, আজকের টপিক নয় আসলে, এটা কি বলা যায়, আজকে যাচ্ছি মূলত একজন ভাই ব্রাদারের সাথে মিট আপ করতে। খুবই কোইন্সিডেন্স এই ভাইয়ের সাথে, নামটা একটু পরেই বলছি। ভাইয়ের সাথে আসলে কথা হয়েছিল মোটামুটি 1 বছর আগেই। তো উনি আমাদের বাইকিং কমিউনিটির বা আমাদের নিয়মিত বাইক রাইডারদের মধ্যে একজন চমৎকার একজন বাইকার ছিলেন আর কি। তো উনি হঠাৎ ইউটিউবে মোটামুটি রেগুলারলি ভিডিওগুলো দেখছিলেন। তো উনি যে আমার ভিডিওগুলো যে দেখছিলেন, উনি সেটা বুঝতে পারছিলেন না। অ্যাকচুয়ালি উনি গাড়ি কিনবেন এমনটা নিয়ত করেছেন আর কি। ওনার ফ্যামিলির জন্য প্রয়োজন হচ্ছে, বাচ্চা কাচ্চারা স্কুলে বা ইত্যাদিতে যাতায়াত করছে, তো সেই পারপাজে দেখা যাচ্ছে একটা গাড়ির প্রয়োজন হচ্ছে। তো উনি আর কি আমার সাথে একটু ভাবলেন আলোচনা পরামর্শ করা যায়, যদিও আমি খুব ভালো তেমন একটা কিছু জানি না। হয়তো কোনো এক আন্তরিকতার খাতিরে তিনি আর কি আমাকে নক করলেন। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং নলেজে কোলায় সেটা তো অবশ্যই ভাই ব্রাদারদের জন্য আমি উৎসর্গ করার চেষ্টা করি সব সময়। এটা আল্লাহ পাকি ভালো জানেন এবং বাইকাররা যারা আছেন তারা জানেন। তো ভাইয়ের নাম হচ্ছে ফাহিম আব্দুল সালাম। উনি খিলক্ষেত থাকেন, নিকুঞ্জিতে ওনার ব্যবসা প্রতিষ্ঠান। খুব চমৎকার ওনার পর্দা কার্টেইনের ওনার শপ আছে, বেশ বড় সড়ো প্রতিষ্ঠান আর কি। তো সেখানে উনি আছেন, ওখানে ওনার সাথে মিট করতে যাচ্ছি, তারপর একটু বেরোবো। তো উনি কোনো ব্যাপারে হয়তো ডিসকাস করতে যাচ্ছেন, গাড়ি আসলে কোনটা কিনা যেতে পারে বাজেট রেঞ্জের মধ্যে। এবং পাশাপাশি উনি এটাও মানে চিন্তা করেছেন যে গাড়িটা অ্যাকচুয়ালি যেহেতু মোটামুটি বেশ ভালো একটা প্রিমিয়াম প্রাইসেরই একটা গাড়ি উনি কেনাকাটা করবেন, তো এটাকে আসলে কোনোভাবে ব্যবসায়িক ক্ষেত্রেও কাজে লাগানো যায় কি না এটা নিয়ে হয়তো বা উনি একটু ডিসকাস করবেন। তো আমি চেষ্টা করব ভাইয়ের সাথে সেভাবে আলাপ আলোচনা করার, বা আমি যেগুলো বর্তমান প্রেক্ষাপট যা ফেসে আসলে এই যে উল্টাপাল্টা চাইলেও লেনের মধ্যে থাকা যায় না এই পিক টাইমগুলোর মধ্যে। এখানে বাসের পারাপার যে আজমেরি পরিবহন, যেটা একটু আগে কয়েকটা গাড়ির সাথে পুরো ঘষা দেওয়ার অবস্থা দেখতেই পাচ্ছেন যে সে কীভাবে আসলে পারাপারি করে ঢুকতেছে। এর মধ্যে সিএনজিগুলো আপনি ডান পাশে মিররে মানে ভিডিওতে যদি দেখতে পান যে একটা লেনে কেউ যে আসলে মেনটেন করে চালাবে সেই সুযোগটাও থাকে না। ওরা যেহেতু ছোট একটু যানবাহন, ওরা চাপাচাপি করে এই পাশ থেকে ওই পাশে মানে স্ক্র্যাচ করে দিবে এমনভাবে ওরা রাইড করে। তো এগুলো আসলে নিয়মের মধ্যে আনা নিজেরাও অনেকটা ঠিক না হলে আসলে ঠিক ঠিক হবে না মূলত। যেহেতু এখানে যে শিক্ষারও অনেক বিষয় একটা জড়িত আছে, খুব একটা শিক্ষিত মানুষ যে আসলে এই দেশে আমরা ড্রাইভিং করি বিষয়টা এমনও না। নিয়মকানুন এইসব বালায়ের তো তোয়াক্কাই আসলে আমরা করি না বলতে গেলেই। আরেকটি বিষয় হচ্ছে আপনার আমার মতে মানে পুরো ঢাকা সিটির প্রত্যেকটা সিগন্যালের আগে এই জায়গাগুলোতে আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন এই যে পাবলিক উপরে ফুট ওভারব্রিজ রেখে এনে সুন্দর দিব্যি মানে এমন ব্যাপার পার হইতেছে, মানে এই জায়গায় গাড়ি চলে যাওয়ার কোনো প্রতিক্রিয়াই নেই, এত পরিমাণ স্টুপিড। মুখের ভাষা ঠিক রাখা যায় না। মানুষেরা যে বলে ড্রাইভারদের মুখের ভাষা খারাপ হয় কেন, এগুলো পাবলিকের জন্য আসলে খারাপ হয়। আপনার ভিডিওটা যদি আবার রিভার্স করে টেনে দেখেন যে তার পার হওয়ার অ্যাটিচিউডটা কী ছিল, অথচ তার এক কদম সাথেই কিন্তু এলিভেটেড মানে যুক্ত তার আপনার কি বলে লিফটওয়ালা তার ফুট ওভারব্রিজ। তো যাই হোক, যেটা বলছিলাম মূলত এই জায়গাগুলোতে আপনার প্রত্যেকটা ভিডিও ক্যামেরার সিসিটিভি সার্ভেইলেন্সের আওতাভুক্ত করা উচিত। যে লেন ভায়োলেশন যে কোনো অবস্থাতে যেই করুক না কেন, ইন অ্যান ইমার্জেন্সিস অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড এগুলো ছাড়া বা বিশেষায়িত কিছু গাড়ি ছাড়া তারা এখানে মামলা খাবে। তাহলে এই যে এই দাগগুলো যে দিয়ে রাখছে, এই দাগগুলো কি কোনো মানে হয়? এই দাগগুলো বা যেগুলো দেখতে পাচ্ছেন লাইন আপগুলো, এই যে অবিচ্ছেদ্য দাগগুলো, বিচ্ছেদ্য দাগগুলো দেখা যাচ্ছে, এখানে ওভারটেক করা যাবে, লেন পাল্টানো যাবে। তো এখানে আবার পিছনে দেখো অবিচ্ছেদ্য একটা সাদা রেখা, এখানে লেন পাল্টানো যাবে না, বা এখান থেকে ক্রসিং ওভারটেক করা যাবে না। এগুলো দিয়ে লাভ কি? এগুলো কেউ মানে? এখানে যদি একটা মামলা দেওয়ার ব্যবস্থা থাকতো যে কেউ ব্রেক করছে, রুলস ব্রেক করছে, আপনার এখানে ভিডিওতে মামলা চলে গেছে, তাহলে কিন্তু দেখা গেল যে এই যে পারাপারে চলানো, যে এইখানে এসে যেটা হবে দেখেন সামনে একটা লেনই খোলা থাকবে এবং এই বামের লেনটার মধ্যেই দেখা যাবে বাসগুলো এবং যাত্রীরাও এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থাকবে। অথচ ডানে কিন্তু একটা ইউটার্নের ক্রসিংয়ের একটা জায়গা, এই জায়গাটা থাকার কথা ফ্রি। যাত্রীরা সামনে গিয়ে দাঁড়াক,
এখান থেকে 20 হাত সামনে গিয়ে দাঁড়ালে এই রোডটা ফ্রি থাকে, ফাঁকা ফাঁকাভাবে তারা উঠে যেতে পারে, রাস্তাটা ব্লক হয় না। কিন্তু না, সেটা কেউ করবে না, আমরা কেউ সেটা করবো না। আমরা সিগন্যালের মোড়ে বিভিন্ন অলিগলির মোড় থেকে বের হয়ে যখন কানেক্টিং রোডগুলো জাংশন রোডে যুক্ত হয়, এই জায়গাগুলোর মধ্যে এসে আমরা জটলা পাকাই আর দোষ দিই। তারপরে এই ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা খারাপ, মুখ খারাপ, তো মুখ খারাপ। আরে ভাই, আমরা নিজেরা যদি ঠিক না হই তাহলে কিভাবে কি? এই মোড়টায় ডান দিকে হচ্ছে ইউটার্ন বনানী গ্রেভিয়ার্ডের রোড, এবং বামে হচ্ছে আপনার এখানে মানুষেরা দাঁড়ায় থাকে, বাসে হাত তুললেই তো বাস এখানে দাঁড়াবে। বাসওয়ালারাও তো আসলে ওদের কাছ থেকে এত কিছু আশা করা যায় না। ওরা কতটুকু শিক্ষিত কয়জনই বা থাকে, বা বোঝার কয়জন থাকে, বা বুঝতে বা মানে কয়জন? ওরা হাত দেখবে, রাস্তার মাঝখানে ওরা ব্রেক করে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে। তো যাই হোক, কথায় কথা বাড়তেছে, আমি সামনের দিকে আগেই। ফাহাম ভাই হয়তো ওয়েট করতেছেন, ফাহিম ভাই। এই যে বাসগুলো এখানে দাঁড়াচ্ছে, ডানের লেন এখন মানে কি যে একটা যাচ্ছে তে অবস্থা। আর ভিডিওটা একটু কন্টিনিউ করে আপনারা দেখেন, এই যে বাঁ পাশ দিয়ে তো আসলে প্রচুর, এই যে আপনারা এই জায়গাগুলো দেখে দেখেন। আমি জাস্ট একটু চেপে যাই, এই যে এখন চাপলাম, এই যে বাসটাও এখন এখানে ঢুকবে। আর বাইকরা তো থাকবে, ওদের জন্য নির্ধারিত বাম লেন, এটা নিয়ে আসলে কথা নেই, যেহেতু ছোটো যানবাহন ওর বাম সাইডে চলে যেতে পারে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা দুই পাশ থেকে ফোর্স করতে থাকে, হর্ন দিয়ে, পাস লাইট দিয়ে ওরা ফোর্স করতে থাকে। আরে গাধা, ওরা তো বুঝেও না যে একটা গাড়ি চতুর্দিকে রাইট, লেফট, শোল্ডার, সেন্টার আপনার মিরর চেক করে দেন একটা ড্রাইভারকে ডিসিশন নিতে হয় মুহূর্তের মধ্যে, গাড়িটা কি স্টিয়ারিং একটু ডানে কাটাবে না বামে কাটাবে। কিন্তু ছোট গাড়ির চালক যারা আছে, বাইকার বা অন্যান্য সিএনজি, ওরা বুঝে না। ওরা মনে করে যে এই এদিকে ওইদিকে চাপায় দাও, ওইদিকে চাপায় দাও, এরকম আর কি একটা অবস্থা যত সব। তো যাই সামনের দিকে। আজকে ব্যাপারটা এরকমই, একটু নিয়ম অনিয়ম নিয়ে আলোচনা চলছে আর কি। এর সাথে কথা হয়ে গেল, তো উনি ওনার প্রতিষ্ঠানেই আছেন আর কি। এখন আমি কুর্মিটোড়া জেনারেল হসপিটালের সামনে, মোটামুটি কাছাকাছি। এদিক দিয়ে রাস্তায় আসলে খুব একটা জ্যামে আর পড়তে হয় না, মোটামুটি এয়ারপোর্ট নিকুঞ্জ পার হওয়ার মেরিডিয়ান পর্যন্ত, লে মেরিডিয়ান যেটা, মেরিডিয়ান পর্যন্ত একটু ফ্রি থাকে। তবে এই টাইমটায় তারপর গাড়ি অনেক রাশ, যেহেতু অনেক অফিস থেকে ফিরছে আর কি, জরুরি কাজ ছেড়ে প্রচুর পরিমাণ ব্যক্তিগত যানবাহন আমরা দেখতে পাচ্ছি। এমজি রিগে এটা কিন্তু বেশ ভালোই লাগে, এটা মানে কম প্রাইসের মধ্যে চমৎকার একটা ভেহিকল আর কি। এমজি 30-35 লাখ টাকা বলা হয় এই রাস্তাটা। ওই যে যেটা বলছিলাম যে মামলার বিষয়টা, এই যে দেখেন এখানে কি সুন্দর মার্ক করা যে এই জায়গাগুলো, মার্কিং কিন্তু রাস্তার সব জায়গায় পারফেক্ট আছে, বাট কার্যকর যে হবে কোনো ভিডিও মামলা টামলা হলেই কিন্তু এটা কিন্তু সবাই মনোযোগী থাকতো। তখন দেখা যেত যে এই জায়গাগুলোর মধ্যে এসে পারাপারি গুতোগুতি এগুলো কিন্তু আর হইতো না, সবাই সবার মতো করে চলতো, আমরা ঠিক মতো করে চলতাম। আমাদের আসলে তদারকি করা হয় না, এগুলো ঠিক হয় না। এখন কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আপনারা উঠবেন, দেখবেন সবাই কিন্তু, মানে সবাই বলতে যারা আর কি জানে যে এখন সেখানে ভিডিওতে মামলা দেওয়া হচ্ছে বা মামলার চিঠি সেন্ড করা হচ্ছে, সেখানে কিন্তু সবাই 80 কিলো মেনটেন করে চলছে, 80 কিলোমিটার স্পিড পার আওয়ার। বাট দেখেন এখানে কোনো ধারাবাহিকতা নাই। এখানে দেখা যায় বাস চাপ দিতেছে, আজমেরি, বলাকা, পরিস্থান, ট্রাক, প্রাইভেট কার, নিজেরা চাপাচাপি পারাপারি কিন্তু করতেছি। তো এগুলো আসলে জবাবদিহিতা এবং কার্যকারিতা যখন হবে, তখন রাস্তায় কিন্তু আসলে সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং অনেকটা নিরাপদ হবে। এখন যেহেতু জবাবদিহিতা নাই, ভিডিও হয় হয়তো, কিন্তু এগুলোর উপরে কোনো মামলা হয় না, তো সেক্ষেত্রে দেখা যায় এটার কোনো আসলে ভ্যালু থাকে না ওইভাবে। ঝামেলা ঘটার পরে তখন ভিডিও করে কিলাম। তো যাই, ফাহিম, খালি শুধু ফাহাম বলে ফেলি, ফাহাম নামে একজন আসলে সাংবাদিক আছেন আর কি, ওনার ভিডিও বা এই ব্লগগুলো সামনে আসে। তো ফাহিম আব্দুল সালাম ভাইয়ের এখানে যাচ্ছি, ভাইয়ের সাথে দেখা করি অনেকদিন পর, একজন বাইকারের সাথে আসলে ওইভাবে দেখা হবে, এটা ভাবতেও আসলে বেশ ভালো লাগছে এবং উনি বেশ চমৎকার একজন মানুষ। তো যাই, আর ওনার সাথে আরও যে কো-রাইডার ছিলেন, বিল্লাল ভাই, মাস্টার লিমন ভাই, মাসুম ভাই, ওনাদের সাথে একসাথে থাকলে আরও হয়তো ভালোই হইতো। তবে যেহেতু নেই, তো কি আর করা, নিজেরই মিটআপ। 2 নম্বর এখানে ঢোকার রাস্তাটা বেশ অনেকদিন বন্ধ ছিল, এখানে কাজ চলছিল, যদিও রাস্তাটা এখন পর্যন্ত ঠিক করেনি, এখনও এখানে অনেক ভাঙা, ড্রেন এগুলো কাজ করছে প্রচুর। মানে আমাদের গাড়িটা যেহেতু নিচু, এই জন্য আসলে অনেক হিসেব কিতাব করে চলতে হয় যখন কোনো ভাঙা রোডে বা এই জাতীয় স্ল্যাবযুক্ত রাস্তাগুলোতে ঢুকি। তো এখন সোজাই যাবো, উনি যেটা বললেন, ওনার প্রতিষ্ঠানটা হয়তো এই রোড বরাবরই। তো সামনের দিকে এগুই, এখানে আমার এক আত্মীয়ের বাসা আছে, যেটা রফিক আঙ্কেল বলি, ওনার বাসাটা সামনেই। তো নিকুঞ্জ এই জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক। এটা প্রথম দিক থেকেই আসলে
উন্নয়নশীল এলাকার মধ্যেই পড়ছে আর কি। এখানে কাজ হচ্ছিল প্রথমে, এখান থেকেই মূলত বাড়িঘরের কাজগুলো শুরু হয়, তারপর আস্তে আস্তে পেছনের এরিয়া এবং সাইডের এরিয়াগুলোতে সম্প্রসারিত হয়। তবে রাস্তাগুলো আসলে ওইরকম কোয়ালিটি না, মানে ইট পাথর ঢালাই, বাট রাস্তাটা একবারে অত সুন্দর না আর কি, ভাঙাচোরা রিপেয়ারিং করা রাস্তা আর কি। অনেক বছর ধরেই দেখতেছি এই অবস্থায়, রাস্তাগুলো ঠিক করে নেই। এদিক দিয়ে গেলে আস্তে ধীরে যেতে হয়, একটু সাসপেনশন সব কিছু দেখে শুনে মূলত যেতে হয় যাতে গাড়িটা ভালো থাকে। নিজের কিছু যত্নের এবং টেক কেয়ারের উপরই আসলে একটা পুরাতন 20-30 বছর পুরাতন গাড়িও আল্লাহর মধ্যে ভালো সার্ভিস দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমি এভাবে সার্ভিসটা পাচ্ছি। ওই তো সামনে ম্যাট্রেস, আচ্ছা নিউ সেলিম বেডিং এটাই হবে। তবে এখানে যেহেতু স্পেস নেই, আমি ডানের কোনো অংশে একটু দাঁড়ানোর চেষ্টা করি। দাঁড়িয়ে ফাহিম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, উনি আর আমি একসাথে রাইড করতেছি। যদিও আসলে আমরা ফেস রিভিল করি না সাধারণত, বেশিরভাগ সময় হয়তো এক সময় করবো আর কি। তো ফাহিম ভাই আসলে কি বলবো, একটু এলোমেলো হয়ে যাচ্ছি মূলত। তো খুব কম এই ব্যাপারগুলো, যে অনেকদিন পর আসলে বাইকারদের সাথে বা কোনো একজন বাইকারের সাথে মিট আপ, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি এইভাবে চিন্তা করি আসলে, কারণ আগে যেভাবে মূলত রেগুলার রাইড বা ড্রাইভ করতাম, আপনার সাথে ডিসকাস করতেছি মূলত বলতে গেলে ভাই। আমি ডিসকাশন অংশগ্রহণ করবো, যদি ভয়েসটা কম আসবে আর কি মোটামুটি। ভাই এখন আপনার আমরা মিরপুর দিকে চলে যাই। মিরপুর দিকে চলে যাবো? হ্যাঁ, আপনার যেহেতু সময় নাই, আচ্ছা চলে মিরপুর দিকে চলে যাই। ফাহিম ভাই যে কাজটা করছে এটা খুবই আসলে সারপ্রাইজিং। আমিও খুব অবাক, ওনাকে সামাল দেওয়া যায়। ভাবছিলাম 300 ফিটে ওনাকে রাউন্ড দিয়ে গল্প গুজব করতে করতে ব্যাক করবো, উনি এখান থেকে মিরপুরের দিকে ব্যাক করবে। তো মিরপুরের দিকে যাচ্ছি, উনি বিশাল আয়োজন করে ফেলছে, এটা আমি ভাবিই নাই আসলে, ওর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। এই জন্য ফাহিম ভাই বলতেছে আমার সাথে ঝগড়াই করবে যদি না যাই। না, এখন কথা হচ্ছে কি, আমি ভাইয়ের সাথে বসবো, একটা প্ল্যান করে রাখছিলাম যে ভাইয়ের সাথে আজকে জমায় আড্ডা দিব। আচ্ছা, তো ওইরকম প্ল্যান করেই আমি বেরোইছি যে আজকে ভাইয়ের সাথে আড্ডা দিতে আড্ডা শেষ করে ফেলবো। আচ্ছা। এখন জুনায়েদ ভাই বলতেছে কাজ আছে একটু, কিন্তু আমিও নাছরবান্দা, আমিও বলতেছি না ভাই, ছাড়বো তো নাই। একদিন সময় সুযোগ করেন, আপনার ফ্রেন্ডের বা কারো বাইক টাইক অ্যারেঞ্জ করেন, আমরা নিকলি কোথাও রাউন্ড টাউন মেরে, সে মাথায় নিকলি ঘুরতেছে বেশ কিছুদিন যাবতই। ওই জায়গায় হাওড়ে আপনার পানি টানি হয়েছে শুনলাম, মাসুম ভাইয়া লিমন ভাইরাও গেছিল কিছুদিন আগে আর কি। ভাই কিন্তু পানির মধ্যে আমার একটা প্রবলেম আছে কি, আমি তো সাঁতার পারি না। আমি তো সাঁতার পারি না, আমি তো পানিতে নামি না, হাঁটুর পর্যন্ত নাই, দাঁড়ায় থাকি। আমি আপনার লাইফ জ্যাকেট পুরো পানিতে নামি না। পানির বিষয়ে আমি খুবই ফ্রিক্ট। আই হেট পানি। আমি এখন তো মানে ওই যে ইয়াতে ওই সেন্ট মার্টিনে যাওয়ার জন্য নৌকায় করে যেতে হবে, দেখে আমি সেন্ট মার্টিনে যাই, কক্সবাজার ঘুরতে দেবো। আপনার ভাবে বলছে আমরা সেন্ট মার্টিন যাবো, নৌকায় উঠে তো আমি জীবন সেন্ট মার্টিন প্রশ্নই আসে না। একবার কি হয়েছে, আমরা মামা গেছিলাম ঈদের পর দিন, মামা গেছি, আমার শ্বশুরবাড়ি তো মুন্সিগঞ্জ, ওইখান দিয়ে ভিতর দিয়ে অটো টোটো নিয়ে আমি, আমার ভাইরা, বউ, মেয়ে, গ্রামের আরো আত্মীয় স্বজনের পিছিয়ে পাচ্ছে মিলা। তখন পদ্মা সেতুর 2-3টা পিলার হয়েছে। আচ্ছা, তো মাওতে আমরা ইলিশ টিলিশ খেয়ে একটা ট্রলার নিয়ে ট্রলার দিয়ে ঘোরা শুরু করলাম, মানে পদ্মা নদীতে। বাবা, অনেক স্রোত থাকে তো, স্রোত তো আছে। পরে নদী একটু ওই পিলারের কাছাকাছি যাওয়ার পরে শুরু হইলো একটা ঢেউ। তখনই আমি একদম চিল্লা ভালো লাগিয়ে দিচ্ছি, আমি আর কোনো মতেই নৌকায় থাকবো না, আমার আগে নামে দিতে হবে। পরে ওখান থেকে বোট করেছি আমরা, 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম, 20 মিনিটের মধ্যে আমি নেমে গেছি নৌকা থেকে। আমার ভাইরা আমাকে কি পচাইছে। আমারও একটু এই ওয়াটার খুবই আছে, ভয়ই লাগে। তো যেখানে দেখা যায়, তারপরেও উঠি, অনেক সময় দেখা যায় একটু স্রোত টোত কম টম থাকলে, যেমন লাস্টবার বাইকারদের নিয়ে আমাদের প্রোগ্রাম করছিলাম কক্সবাজার। তো ওইখানে সবাই পানিতে নামছে, ডুব দিতেছে, আমি পানিতে ডুবই দিইনি, আমি আমার সর্বোচ্চ এতটুকু পানি এর মধ্যে দাঁড়ায় আছি। তো পরে ওইখানে আল্লাহ একটা বিপদও করে যেতে দিয়েছিল, আল্লাহ যে কী বাঁচাইছে ভাই, মানে বলার বাইরে। ওরাও সাঁতার কেউই পারে না, ওরা সমুদ্রের ব্যাপারটা কি, এখানে পানি এতটুক, আবার সামনে পানি নেই, মানে এই ধরনের ব্যাপার। ওরা অনেক সামনে চলে গেছিল, হঠাৎ পানি ওই যে রিপ কারেন্টের একটা কি ব্যাপার জানি আছে, পানি এসে নিচ থেকে টান দিয়ে নিয়ে যায়,
ওরা আর ব্যাক করতে পারতেছে না, 5টা ফ্রেন্ডই, আমার এই ছোট ভাই। পরে আল্লাহর কি লীলা খেলা ভাই, মানে সাথে যে ক্যামেরাম্যান ছিল, ওই যে ঘুরে না ফটোগ্রাফার, ওদের আমরা তো সাঁতার পারি না, আমরা গিয়ে আরেক বিপদে দৌড় দিয়ে যে একজন হাত পা ধরা, ভাই ভাই ওই যে ওরা ওদের একটু ইয়ে করে, ওরা বলছে ভাই এটা এমন জায়গা, এখানে আমরা ওইখানে যাই না। ওরা কি হয় পরে কিছু না কয়েক মুহূর্ত চিন্তা করে ক্যামেরাম্যান ওর ক্যামেরা ফুটেজ গেঞ্জি টেঞ্জি কুইলা কার কাছে ঢিল দিয়ে দিল, ওরা ছাপায় বললো ভাই উনি গিয়া পরে হ্যাঁ ওইখানে ওনারা ধরে দুইজন তার আসতে পারে না এমন অবস্থা। ওই দিন আমরা আসলে ওরাও খুব ভয় পাইছে, আর ওদেরকে বকছি দিন ইচ্ছা মতো যে তোমরা যাও না। আমারও টানতা ছিল যে ভাই চলেন, আপনি তো ভয় পাই কেন, আমি আমার ভয় পাই, আমি পানি যাবো না, তোমরা গেলে যাও, কিন্তু অত সাহস দেখাও না। ও সে কি স্পিডে চলে গেল, 90 তারপরে 110 মেনে মনে থাকতেছে। গাড়ি তো এটা দারুণ স্মুথ ছিল, তো বুঝে যেতেছে না দারুণ। যদিও ভাই স্মুথনেস আমরা বলে লাভ নাই, আমি বুঝি না। পুরাতন মডেল হিসেবে এটা আল্লাহর মধ্যে বেশ ভালো সার্ভিসই পাচ্ছি আর কি। তবে এই যে যেটা বলতেছিলাম যে এই অবস্থায় আসতে হবে, একটু সময় দিতে হয়েছে, কিছু খরচ করতে হয়েছে, তারপরে আস্তে ধীরে ঠিক হয়েছে। পুরাতন সবগুলো গাড়ির ক্ষেত্রেই দেখা যায় একটু প্রবলেম থাকে, অ্যালাইনমেন্টে গোলমাল থাকে, টায়ারে প্রবলেম থাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনি এর আগে তো আর গাড়ি ব্যবহার করা হয়নি আপনার, হয় না? না, গাড়ি আমি করি নাই। তো আপনার চয়েস যেটা করছেন গাড়ি আসলে খুবই চমৎকার। আপনি লিমন ভাইয়ের সাথে একবার মানে কেনাকাটার আগে হইলেও আপনি একবার দুইবার ওনার সাথে গাড়িটা দেখবেন ট্রাভেল করে নিই 300 মিনিট। ওনার গাড়িটা খুব সুন্দর করে উনি দাঁড়া করায় রাখছে আর কি, এখন বেশ ভালোই লম্বা লম্বা ট্রাভেল দেয়, বাগেরহাট এগুলো জায়গায় চলে যায়। রঙের জন্য আমি যত ভিডিও আমি বছর পরে সুন্দর জিনিস ফাহাম ভাইয়ের সাথে, সরি শুধু ফাহাম চলে আসে, আসলে ফাহাম একজন সাংবাদিক, আমি এটা আগেই বলছি ব্লগটার মধ্যে। আচ্ছা, ফাহিম আব্দুল সালাম ভাই, ওনার সাথে ফাইনালি মিট হয়ে গেল। উনি এই যে এই বিশাল আয়োজন করে বসছে, চিন্তা করেন অবস্থা, মনে হচ্ছে যে আজকে আমার মনে হয় বিবাহ সাথে আরেকটা। তেমন কিছুই না, ভাইয়ের সাথে টাটা মারবো, চলে আসলাম জাস্ট আড্ডা দিতে, আর কিছু না। আড্ডা দেওয়ার জন্য পুরো একদম এইগুলো সব বুক করা, চিন্তা ভাবা যায়। তো ভাইয়ের সাথে আলাপ করতে করতে আসলাম মোটামুটি পুরোটা রাস্তায়, গাড়ি বাইকিং সব কিছু নিয়েই। অনেকদিন পর আসলে বাইক রিলেটেড অনেক ডিসকাশন হলো, এটা নর্মালি দেখা যাচ্ছে ওই সুযোগটা হয়ে ওঠে না, দেখাও হয় না। কিন্তু আচ্ছা, ফরচুনেট সৌভাগ্যক্রমে। আচ্ছা, যাক, ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটিও চলে আসছে, বেশ ভালোই আজকে। মানে আমি সারপ্রাইজড, আর কিছুই না। কেউ জায়গায় এমন করতে পারে, এটা আসলে খুবই অবাক হইলাম। তো ধন্যবাদ। ফাহিম ভাই হুলুস্থুল কাণ্ড করে ফেলছে, স্যুপ অন্থনের পর আবার গরু ভাজা নিয়ে আসছে। ওনার ভাষায় এটা হচ্ছে গরু ভাজার একটি আইটেম। কি বলবো, মানে আজকে আমার বলার কোনো আসলে ভাষা নেই, আমি বাকরুদ্ধই বলা যায়। এমন মেহমানদারি আশাই করি নেই একদমই। ভাইয়া যে রেস্টুরেন্টে বুক টুক করে ফেলবে এটাই ধারণার বাইরে ছিল। তবে আলহামদুলিল্লাহ বেশ গল্পগুজব হচ্ছে, মন খুলে। অনেকদিন পর বাইকের অনেক জমানো কথা আজকে ভাইয়ের সাথে আলাপ করলাম, ওনার কাছ থেকেও শুনলাম। মনে হইতেছে যে আবার একটা বাইকটা কিনা ফেলি আর কি। আমাদের ভাই কিন্তু যখন বাইকিং কমিউনিটি ছিল, একটা গ্রুপের অ্যাডমিনও ছিল। আমি আজকে আরেক ভাইয়ের সাথে কথা হইলো, ওই ভাই বললো যে আমাদের এই ভাই তো আমাদের অ্যাডমিন ছিলেন। আরে না না, এই যে এবার বেশি হয়ে যেতেছে, তো বিদায় নেই, ভাগি এখন। আর এগুলো শুনতে চাচ্ছি না, তো দেখি।